দেশের বিচারিক ইতিহাসে নজির স্থাপন করে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার সর্বোচ্চ সাজা ঘোষণা করল নিম্ন আদালত। ঘটনার ১৯ দিনের মাথায় ধর্ষক ও ঘাতক সোহেল রানা এবং তাকে সহায়তাকারী স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। মাত্র ৪ কার্যদিবসে বিচার কাজ শেষ করে আজ পঞ্চম দিনে রায় ঘোষণা করা হলো। রায়ে ২ আসামিকে ৭ লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। এটি আদালতের বারান্দা। অবকাশকালীন বিচারালয়ের নির্জন চত্বর আজ জনাকীর্ণ। সবার অপেক্ষা একটি রায়ের। শিশু রামিসা হত্যার সঙ্গে জড়িত নরপিশাচদের দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণার অপেক্ষা। বেলা ১১টায় শুরু হয় শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণা। একে একে আদালত রায়ের বিস্তারিত অংশ পড়তে শুরু করেন। আসামিদের বিরুদ্ধে উপস্থিত সাক্ষ্য প্রমাণ ও ঘটনার বিবরণ তুলে ধরার পর সকাল ১১টা ৩৮ রায় ঘোষণা করেন বিচারক। দুজনকেই দেয়া হয় মৃত্যুদণ্ড। আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না খাতুনকে দোষী সাব্যস্ত করে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় ডিসক্রিশনে উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। একই সাথে আসামি মোহাম্মদ সোহেল রানাকে ৫ লক্ষ টাকা জরিমানা এবং স্বপ্না খাতুনকে ২ লক্ষ টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন। গত ১৯ মে শিশু রামিসাকে কৌশলে ডেকে নিয়ে প্রথমে ধর্ষণ করে সোহেল। এ সময় তীব্র যন্ত্রণা ও রক্তক্ষরণে অজ্ঞান হয়ে পড়ে শিশুটি। এরপর তাকে হত্যা করে সোহেল। প্রথমে গলা কেটে মাথা শরীর থেকে আলাদা করে, পরে হাত পা কেটে শরীর বিকৃত করে সে। আর এই পুরো ঘটনায় তাকে সহায়তা করে তার স্ত্রী স্বপ্না। জানালার গ্রিল কেটে সোহেলকে পালিয়ে যাওয়ার সুযোগও করে দেয় সে। আদালত বলেন, স্বপ্নার প্রতিরোধের সুযোগ থাকলেও সে তা করেনি, বরং অপরাধ সংগঠন ও আসামিকে পালাতে সহায়তা করে। তাই আদালত এই ঘটনায় স্বপ্নাকেও সমানভাবে দোষী সাব্যস্ত করে সোহেলের পাশাপাশি তাকেও মৃত্যুদণ্ডের আদেশ দেয়। যেহেতু এই আসামি আদালতের নিকট ১৬৪ দ্বারা জবানবন্দিও দিয়েছিল এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে, সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয়নি। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী। যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রাষ্ট্রপক্ষে উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্য যথাযথভাবে রেকর্ড করতে পেরেছি এবং এই রেকর্ড করার জন্য আমরা যে উপস্থাপন করেছি মাননীয় ট্রাইব্যুনাল তাহা রেকর্ড করে অতি দ্রুততম সময়ে আজকে রায় ঘোষণা করেছেন এবং এই রায়ে আবারও আমরা বলি, আমরা প্রসিকিউশন পক্ষ সন্তুষ্ট। দেশের বিচারিক ইতিহাসে এটি সবচেয়ে দ্রুততম সময়ে সম্পন্ন হওয়া বিচার। ঘটনার ২০তম দিনে এবং বিচার শুরুর মাত্র ৪ কার্যদিবস শেষে পঞ্চম দিনে ঘোষণা করা হলো এই রায়। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে আজ একটি দৃষ্টান্ত স্থাপিত হলো। মাত্র ৪ কার্যদিবসে বিচার শেষ এবং পঞ্চম দিনে এসে রায়। এর আগে আসিয়ার মামলায় আমরা দেখেছিলাম মাত্র ১৪ কার্যদিবসে বিচার হয়েছিল, কিন্তু সেই বিচার হলেও রায় কার্যকর হয়নি। এখন রামিসার বেলায় কি ঘটে সেটি দেখার বিষয়। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। ছোট্ট রামিসাকে ধর্ষণের পর হত্যা সমাজের বিরুদ্ধে অপরাধ, আর যথাযথ সাজা নিশ্চিত করা আদালতের দায়িত্ব। অন্যথায় এমন অপরাধ রাষ্ট্রের ন্যায় বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে। রামিসা হত্যা মামলায় ২ আসামির ফাঁসির আদেশ দিয়ে রায়ের পর্যবেক্ষণে এসব বলেন বিচারক মাসরুর সালেকিন। আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পুলিশের কঠোর নিরাপত্তায় রোববার সকালে আদালতে আনা হয় রামিসা হত্যা মামলার ২ আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে। আদালতে পুরোটা সময় নির্লিপ্ত ছিল তারা। আসামিদের উপস্থিতিতেই বেলা ১১টায় রায় পড়ার কার্যক্রম শুরু হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন রামিসার বাবা। রায় ঘোষণার আগে আদালত দীর্ঘ পর্যবেক্ষণ তুলে ধরেন। এ সময় বিচারক বলেন, একটি নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অভিযোগে করা এই মামলার প্রতিটি পৃষ্ঠা বেদনা, ক্ষোভ, উদ্বেগ আর ন্যায় বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ। এমন অপরাধ রাষ্ট্রের ন্যায় বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। কোনো শিশুর উপর যখন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে, তখন রাষ্ট্র কিন্তু অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন,
সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইল ফলক হয়ে থাকবে। রায়ের পর্যবেক্ষণে আদালত আরও জানায়, এ ধরনের অপরাধী শুধু নারী শিশুদের জন্য নয়, পুরো মানবজাতির জন্যই হুমকি। এই বিচারের মধ্য দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দেশের মানুষের মনে যেরকম মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করা এবং আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে, শাস্তি হিসাবে পরিগণিত হবে। দুই আসামির ফাঁসির রায়ে রাষ্ট্রপক্ষের পাশাপাশি রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীও সন্তুষ্টি প্রকাশ করেন। তবে আসামিরা উচ্চ আদালতে আপিল করবেন কিনা তা নিশ্চিত করেননি তিনি। যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধীর বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। সরকার একটা মেসেজ দিতে চায় রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে, সেটা হচ্ছে অপরাধী অপরাধ করে পার পাবে না। দ্রুততম সময়ে আসামিদের সর্বোচ্চ সাজা হওয়ায় খুশি রামিসার পরিবার। তবে রায় দ্রুত কার্যকর দেখতে চান তার বাবা। 100% খুশি, এবং এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা, সেটা মিটবে। এদিকে রামিসা হত্যা সহ এ ধরনের নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত শুনানির জন্য আগামী রোববার থেকে হাইকোর্টের বিশেষ বেঞ্চ গঠনের কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। দ্রুততম সময়ে রামিসা হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ সাজা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করল নিম্ন আদালত। তবে এই আসামিদের সাজা কার্যকর করতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আরও বেশ কয়েকটি ধাপ পেরোতে হবে। সবার প্রত্যাশা, সে সকল আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে এ সকল আসামিদের সর্বোচ্চ সাজা কার্যকর করে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করা হোক। আশিক মাহমুদ, ৭১, নিম্ন আদালত, ঢাকা। এদিকে রামিসা হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের রায় সন্তুষ্ট সরকার। উচ্চ আদালতে এই সাজা বহাল থাকলে আগামী 3 মাসের মধ্যে ফাঁসির রায় কার্যকর সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিম্ন আদালতে দ্রুততম সময়ে রামিসা হত্যার বিচার কাজ শেষ হওয়া দেশের ইতিহাসে মাইল ফলক। বিস্তারিত শারমিনীরা রিপোর্টে। পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা আলোড়ন সৃষ্টি করে সারা দেশে। দ্রুত বিচারের দাবিতে রাস্তায় নামে মানুষ, নড়ে চড়ে বসে সরকারও। বাড়ে বিচারের গতি। 150 বছর আগে ভারতে 1 কার্য দিবসে ফাঁসির রায়ের পর বাংলাদেশে 7 দিনেরও কম সময়ে রামিসা হত্যা মামলার রায় হলো, যাকে দৃষ্টান্ত বলছেন আইনমন্ত্রী। এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। তিনি জানান, উচ্চ আদালত বিচারিক আদালতের সাজা বহাল রাখলে 3 মাসের মধ্যেই রায় কার্যকর সম্ভব। এটা আমার প্রত্যাশা আগামী 3 মাসের মধ্যে করা সম্ভব, যদি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি করেন। এদিকে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান, হাইকোর্টে মৃত্যুদণ্ডের নথি পৌঁছালে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে। আপিল নিষ্পত্তির ক্ষেত্রে বিলম্ব তো ঘটেই, আমি তো এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বিশ্বাস করি যে তিনি এই মামলার বিষয়ে এবং যে কোনো মামলার বিষয়ে আমি মনে করি যে তিনি তার অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। রায়ের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই হত্যা মামলার রায়ে জনপ্রত্যাশা পূরণ হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশ পুরস্কার পাওয়ার দাবি রাখে বলেও মন্তব্য করেন তিনি। আমরা যেমন পুলিশকে পুরস্কৃত করব তাদের ভালো কাজের জন্য, তিরস্কারের সময় তিরস্কৃত। তবে এখনো পর্যন্ত যে অ্যাচিভমেন্ট আমাদের পুলিশ বাহিনীর, সেগুলো প্রশংসার দাবি রাখে। ডিএনএ টেস্ট করে পোস্টমর্টম রিপোর্ট এবং চার্জশিট কোর্টে দাখিল করে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচার কার্য পরিচালনায় সহযোগিতা করেছি। বিচার করেছে আদালত। এই সময় প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে। এ ব্যাপারে কঠোর অবস্থানে সরকার। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলো আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করছি। শারমিন নীরা, ৭১, ঢাকা। পাশবিক নির্যাতনে নিহত শিশু রামিসা ও মিমদের প্রতি শোক প্রস্তাব ও তাদের স্মৃতিতে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়েছে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন।
বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই অধিবেশন চলছে। এটি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনে যোগ দিয়েছেন সংরক্ষিত আসনের নারী এমপিরা। এ সময় স্পিকার বলেন, বাজেট অধিবেশন শুধু আয় ব্যয়ের হিসেব নয়, বরং জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিতের অধিবেশন। প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আবারও দাবি করেন, দেশে এখন কোনো লোডশেডিং নেই। 1 মে থেকে সার কারখানা চালুর কথা থাকলেও তা না দেওয়া। এক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, নতুন যে নীতিমালা হচ্ছে সকল সংবাদ মাধ্যম সেই আলোকেই নিবন্ধিত হবে। বিরতির আগে আইনমন্ত্রী বিবৃতিতে রামিসার হত্যা ও বিচারের বিবরণ সংসদে তুলে ধরেন। রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে ঠাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। রামিসা সহ সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে, আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ তদারকির মাধ্যমে আমরা তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি এবং সেই গতিতে আগাচ্ছে। পুশিনের প্রভাবে উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। দুদেশের সীমান্ত রক্ষীরাই নিয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংকার তৈরি, গোয়েন্দা তৎপরতা ও সৈনিকদের প্রস্তুত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এতে যোগ দিতে দেখা গেছে স্থানীয়দেরও। চাঁপাইনবাবগঞ্জ থেকে আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ভারত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ভাঙাবাড়ি সীমান্তের 0 পয়েন্ট এলাকা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছু মানুষের কাপড় ও ব্যবহৃত জিনিস, তবে নেই কোনো মানুষ। রবিবার সকালে এসব ফেলে বাকি লাগেজ ও ব্যাগ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। গত 4 জুন এই সীমান্ত দিয়ে অন্তত 28 জনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষীরা। এই ধরনের ঘটনা ঠেকাতে বিজিবির পাশাপাশি এগিয়ে আসছেন স্থানীয় মানুষরাও। গোটাই গ্রাম ইউনিয়ন লে জড়াবে, মানে জায়গা রাখবে না আর কি। মাল্লা পর্যন্ত টাকা ভরা, মাল্লা পর্যন্ত রেডি আছি। রোহিঙ্গা আইলে তো দেশের ক্ষতি, তাহলে তো সহায়তা করতে হবে। সহায়তা না করলে তো বাংলাদেশের ক্ষতি, আমার ক্ষতি, জনগণের ক্ষতি। আমার পেছনের যে অংশ দেখা যাচ্ছে সেটি ভারতের মালদহ এবং এটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত। এই কাঁটাতারে বেড়ার যেই গেটটি দেখা যাচ্ছে, সেই গেট দিয়েই গেল কয়েকদিনে কয়েকজনকে ঠেলে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করিয়েছে ভারত, যেটিকে আসলে পুশিন বলা হচ্ছে। ভারতের এমন কর্মকাণ্ডে একটি বাক্যই মনে পড়ছে, রাষ্ট্র তুমি কাঁটাতারে বেড়া বোঝো, মানুষ বোঝো না। এমন ধরনের কর্মকাণ্ডে সীমান্তে দেখা দিচ্ছে উত্তাপ। এই অবস্থায় বাংলাদেশের যারা নিরাপত্তা কর্মী তারাই বা কি করছেন বা কি ভাবছেন। বলছে সামনে চলে যাও, বাংলাদেশ আছে। পরে তো আমরা টহল পার্টি সজাগ থাকার কারণে, বাংলাদেশের লোক সজাগ থাকার কারণে এটা পারে নাই। পরে আমি জিজ্ঞেস করলাম, সাহেব আপনি দেখেন, যারা আসে তারাই বলছে আপনারা পার করছেন। পরে ওরা কথা বলতে পারে নাই, পরে ওরা দায় স্বীকার করছে, ওরা করছে এই কাজটা। পরে ওরা মাথা নিচু করে পরে ইন্ডিয়ার দিকে চলে গেছে, কোনো ফয়সালা না হওয়ার কারণে। এমন পরিস্থিতিতে উত্তাপ ছড়িয়েছে দুই সীমান্তেই। তৈরি করা হয়েছে বাংকার, এমনকি বাড়ানো হয়েছে গোয়েন্দাদের উপস্থিতিও। আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকায় আমরা শক্ত অবস্থানে আছি। এখনও আমাদের পিছনের সাইডে আমরা বাংকার টাঙ্কার করে আমরা সব কিছু প্রস্তুত রাখছি। এনি টাইমে আমরা প্রস্তুত আছি। কোনো কিছু যদি ওদের সাথে মতের কোনো বিপরীত হয় বা না মিল হয়, তাহলে আমরা এনি টাইমে আমরা প্রস্তুত আছি ওদের সাথে আমরা মোকাবেলা করতে। 8 থেকে 11 জুন 4 দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজেপি ও বিএসএফ এর মধ্যে 57তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোহন ইসলাম, 71, চাঁপাইনবাবগঞ্জ। দর্শক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে একটি বৈঠক চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শোনেন, 11টা ভোট 22টা কিভাবে হয়েছে বলি। 2 জনকে ভোট দিয়েছে, সেজন্য আমরা বলতে ভুল করেছি। ওকে, হ্যাঁ সরি, এর জন্য সরি বলছি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
সবাইকে ধন্যবাদ। আপনারা সাংবাদিকদের বরিশালে 6টি দর্শক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে একটি ব্রিফিং চলছিল, আমরা সরাসরি ছিলাম সেখানে। তরুণদের প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে পরিণত করা গেলে বাংলাদেশ হয়ে উঠবে বিশ্বে রোল মডেল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতা ভিত্তিক শিক্ষার অন্তর্ভুক্তিকরণ বিষয়ক অনুষ্ঠানে এমন আশাবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বাধীনতা থেকে দেশের ইতিহাসের প্রতিটি অর্জনে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান জানাতে একটি জ্ঞান ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার কোনো বিকল্প নেই। মোহাম্মদ হোসেনের প্রতিবেদন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম সময়োপযোগী, আধুনিক ও বাস্তবমুখী করতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক সরকারের এই যাত্রায় সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। গণতান্ত্রিক বাংলাদেশে আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবো। এবার আমাদেরকে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে হবে। দেশের তারুণ্য এবং ছাত্র যুব শক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জনে শিক্ষা কারিকুলামের পরিমার্জন এবং সংস্কারে কাজ করছে তার সরকার। বর্তমান সরকার মনে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেন্সিক সায়েন্স, প্রোগ্রামিং, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, ডিজিটাল কমিউনিকেশন, কগনিটিভ এম্পাওয়ারমেন্ট, প্রেজেন্টেশন স্কিল, লিডারশিপ এবং ফাইন্যান্সিয়াল লিটারেসির মতন সফট স্কিলের বিষয়সমূহ ছাড়া শিক্ষা কারিকুলাম মনে হয় পূর্ণাঙ্গ হয়ে উঠতে পারে না। বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকীকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সরকার সিড ফান্ডিং বা ইনোভেশন গ্র্যান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। কেবল সার্টিফিকেট নয়, তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জনের আহ্বান জানান সরকার প্রধান। নিজেদেরকে যথাযোগ্যভাবে গড়ে তুলতে পারলে তোমরাই হবে আগামী দিনের সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশের নির্মাতা। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। ৭১-এর স্বাধীনতা বিরোধী আর ফ্যাসিবাদী শক্তি এক হয়ে সরকার উৎখাতে ষড়যন্ত্রে নেমেছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আর প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, যাচাই বাছাই শেষে প্রায় ৬,০০০ অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভায় তারা এসব কথা বলেন। মাইলা ইসলামের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী আলোচনা সভার শেষ দিনে রবিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে। সেই ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে পুনরুদ্ধারের কাজ করছে বিএনপি সরকার। আপনাদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রকল্প নিচ্ছে একটার পর একটা, যাতে বাংলাদেশের
বীর মুক্তিযোদ্ধারা কোনোভাবে বঞ্চিত না হন, সেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দেখবে ইনশাল্লাহ। আপনাদের সকলকে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার অমুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হেয় করেছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠনের মাধ্যমে অমুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করার কথা জানান তিনি। আমাদের সরকার মুক্তিযুদ্ধকে মনে করে যে এটি আমাদের পরিচয়, এটি আমাদের এই রাষ্ট্রের সূচনা। আগামী দিনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলও পুনর্গঠন করে সেখানে সঠিক ব্যক্তিদেরকে যাতে নিয়োগ দেওয়া হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার। বাংলাদেশ এখন একটি শিশু রাষ্ট্র, সেই অজুহাত দিয়ে আমরা আমাদের দায়িত্ব এড়িয়ে যাব সেটা আমি মনে করি না। সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুক্তিযোদ্ধারা অংশ নেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণের অতীতের মতোই ভূমিকা রাখার প্রত্যয় জানান তারা। উদ্যোক্তাদের বেতন দিয়েছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বিএনপি সরকারের ১০০ দিন একদিকে আশা জাগানিয়া ও সম্ভাবনাময়, অন্যদিকে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণে হতাশাজনক বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আজ সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এমন পর্যবেক্ষণ তুলে ধরেন। আইন শৃঙ্খলায় সরকারকে আরও মনোযোগ দেওয়ার পরামর্শ সংস্থাটির। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন কেমন গেল এ নিয়ে ধানমন্ডিতে মাইরাজ ভবনে সংবাদ সম্মেলন করে টিআইবি। এতে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি আইনে পরিণত করার উদ্যোগের প্রশংসা করেন। তবে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অন্যান্য গুরুত্বপূর্ণ আইনগুলো বাদ দেওয়ার সমালোচনা করেন তিনি। এছাড়া সরকার গঠনের ১০০ দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশন গঠনের জন্য দৃশ্যমান উদ্যোগ না নেওয়া উদ্বেগজনক বলে মনে করে টিআইবি। অন্তর্বর্তী সরকার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে, দুর্নীতি দমন জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন দুইটাকে স্থবির করে রাখা, সেই ধারাবাহিকতায় আবার নতুন যুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশনের স্থবিরতার অবস্থা, যেটি কোনো অবস্থায় সরকারের নিজস্ব অঙ্গীকারের সাথে রিপিট করছে। তাদের ৩১ দফা তাদের নির্বাচনী ইশতেহার জুলাই সনদের প্রতি, যেটি সরকার প্রধান সহ উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করা হবে, কোনোটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সংস্থাটি জানায়, সরকারের শীর্ষ পর্যায় থেকে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়া হলেও ক্ষমতাসীন দলের নেতাকর্মী সমর্থকদের মধ্যে আগের মতো দখল বাণিজ্যের সংস্কৃতি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি পুলিশ, প্রশাসন ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, স্থানীয় সরকার, শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় ও গোষ্ঠী বিবেচনায় নিয়োগ, পদায়ন অব্যাহত, যা বিএনপির নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী। সরকার গঠনের পর বেশ কিছু নিয়োগ এমনভাবে হয়েছে যেটি আসলে দলীয়করণ, সম্পূর্ণ পরিষ্কারভাবে দলীয়করণের একটা আগের চর্চারই প্রতিফলন, যেটি প্রত্যাশিত ছিল না। অবশ্যই আমরা মনে করি যে বাংলাদেশে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় বিবেচনা, রাজনৈতিক বিবেচনা আসবে, কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা কি আসলে দল নিরপেক্ষভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন কিনা, এই বিষয়টি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এক্ষেত্রে সরকার ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাষ্ট্র সংস্কার, বিশেষ করে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণের পথে প্রাতিষ্ঠানিক, আইনি, নীতিগত ও প্রক্রিয়াগত প্রতিবন্ধকতার অন্যতম ক্ষেত্র আমলাতান্ত্রিক ঝুঁকি নিরসনের সক্ষমতার ঘাটতি উদ্বেগজনক বলে মনে করে দুর্নীতি বিরোধী এই সংস্থাটি। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। দর্শক, আবারও রামিসা হত্যা ও ধর্ষণ মামলা প্রসঙ্গ। বহুল আলোচিত রামিসা হত্যা মামলায় আদালতের রায়ে সন্তোষ জানিয়েছে তার পরিবার, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসী। তবে সবার প্রত্যাশা একটাই, আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকরের এই পথ যেন দীর্ঘ না হয়। রাজীব সরকারের ক্যামেরায় সিফাত ফারুকীর প্রতিবেদন। রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রী
একটি রায় হয়তো বিচার প্রার্থীদের স্বস্তি দিতে পারে, তবে কোনো রায়ই ফিরিয়ে আনতে পারে না হারিয়ে যাওয়া একটি জীবন। ছোট্ট রামিসা আজ নেই, ফিরবে না মা কিংবা বাবার কোলে। একজন বাবা মার বুক যে খালি হয়ে গেছে, এই ক্ষতি, এই কষ্ট, এই স্মৃতি কোনোদিন কেউ কোনো কিছুর বিনিময়ে পূরণ করবার নয়। বিচার প্রক্রিয়া যেন আটকে না থাকে এই প্রত্যাশা তার ও পরিবারের, কারণ প্রতিটি বিলম্ব নতুন করে মনে করিয়ে দেয় সেই বিভীষিকাময় দিনটির কথা। এমন নৃশংস কিছু হলে তার বিচারও যেন দ্রুত হয়, সেই দাবি রামিসার বাবার। তাদের উপরে যেন কোনো অত্যাচার বা পাশবিক নির্যাতন না হয়, এবং এই জন্য আমাদের রাষ্ট্র বা সমাজ যে ব্যবস্থা করা উচিত তারা সেই ব্যবস্থা নিলে আমি আরো খুশি হব। রামিসার মৃত্যুতেই অভিযুক্তের ফাঁসি আর দ্রুত বিচারের দাবিতে উত্তাল ছিল পল্লবী এলাকার মানুষ। রায় শুনে খুশি তারা। এমন ভাবে তাদের বিচারটা হোক যে সবার আনাচে কানাচে ছোট থেকে বড় মানুষ যেন বুঝতে পারে যে শিশু নির্যাতনটা কি। ওরে মৃত্যুদণ্ড দিছে যাতে তাড়াতাড়ি দ্রুত কার্যকারী হয়, এটাই আমরা কামনা করি। খুব খুশি হয়েছি যে ওর মৃত্যুদণ্ড হয়েছে। রামিসার স্কুলেও ফিরেছে স্বস্তির আবহ। শিক্ষকরা বলছেন একটি শিশুর স্বপ্ন এভাবে থেমে যাওয়া শুধু পরিবার নয়, পুরো সমাজের ক্ষতি। এই রায়টা যত দ্রুত সম্ভব বাংলাদেশের মাটিতে যদি কার্যকর করা হয় তাহলে আমরা পপুলার শিক্ষা পরিবার সহ সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত কৃতজ্ঞ থাকব। প্রধানমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিচারটা খুবই সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। ছোট্ট রামিসার সহপাঠীদের অবুঝ মনে বন্ধু হারানোর ব্যথা, বুঝে না বুঝে তারাও নিজেদের মতো করে দিয়েছে প্রতিক্রিয়া। আমার সহপাঠীর সাথে আমার আরো ভালো সহপাঠীর সাথে হবে এবং একদিন আমার সাথেও হতে পারে কাজটা, এর জন্য ফাঁসি চাই। আমি তার ফাঁসি চাই, কারণ আমাদের সহপাঠীর সাথে এমন হওয়া ঠিক হয়নি। রায়ের পর স্বস্তি মিলেছে, তবে শেষ হয়নি অপেক্ষা। এখন তাই ক্ষণগণনা রায় কার্যকরের। পেছনের এই ঘরটিতেই থাকতো শিশু রামিসা, তবে আজ সবই স্মৃতি। পরিবার, এলাকাবাসী, শিক্ষক, সহপাঠী সকলের ক্ষোভ হয়তো কিছুটা কমেছে, তবে দাবি একটি, দ্রুত যেন এই রায় কার্যকর করা হয়। এরপর কোনো পুরুষ যদি কোনো নারী কিংবা রামিসার মতো শিশুর দিকে খারাপ নজরে তাকায়, তাদের স্মরণ করতে হবে ঐতিহাসিক এই দিনটির কথা। ধর্ষণের শাস্তি কতটা ভয়াবহ হতে পারে। সিফাত ফারুকি, ৭১, ঢাকা। দর্শক, আমরা রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের রায় প্রসঙ্গে আরও খবর জানবো। তার আগে এই মুহূর্তে বিসিবিতে কথা বলছেন তামিম ইকবাল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর প্রত্যেকজন আই এম শিওর যেখানে এই রুমের মধ্যে এমন কেউ নাই যে চায় না যে বাংলাদেশ ক্রিকেটকে ওয়ার্ল্ড ওয়াইড পজিটিভলি দেখুক। আই এম শিওর প্রত্যেকজন জার্নালিস্ট, প্রত্যেকজন যারা বিসিবিতে কাজ করেন, ডিরেক্টরস, প্লেয়ার্স, এভরিওয়ান। বাট আমি আশা করি আপনারা এটা বুঝেন যে লাস্ট 1-1.5 বছরে যা হয়েছে ওটা ঠিক ছিল না বাংলাদেশ ক্রিকেটে। আমি এখানে কাউকে দোষারোপ করবো না, কারোর দিকে আঙুল দিব না, বাট যেটা হয়েছে ওটা অ্যাডমিট আমাদের করতে হবে। আর আমাদের যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে হয়, এটা আমার পক্ষে একা করা সম্ভব না। এটা আপনাদের সবার সাপোর্টটা আমার দরকার হবে। একসাথে মিলে এই যে বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে, এই জিনিসটা আমাদের ঠিকঠাক করতে হবে। তার মানে এটা না যে যদি কোনো ভুল হয় আমাদের ওটা নিয়ে আপনারা আলোচনা করবেন না। আপনারা অবশ্যই আলোচনা করবেন, আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করবেন, এটা আপনাদের রাইট। আর হয়তো বা আপনাদের এই ক্রিটিসিজমের দেখে, যেটা সঠিক ক্রিটিসিজম, ওটা দেখে হয়তো বা আমরা ওই জায়গায় কাজ করে জিনিসটাকে ভালো করতে পারবো। সো এটাই আমার বলার। আই এম শিওর 4 বছরের জন্য আমি অনেকবারই আপনাদের সাথে কথা বলবো, অনেকবারই অনেক ইস্যুতে আসবে। আমার প্ল্যানস কী কী আমি টাইম টু টাইম আপনাদেরকে জানাতে থাকবো। আর আশা করি যে আমরা সবাই মিলে, দ্য বোর্ড মেম্বার্স, ক্রিকেটার্স, অল স্টেক হোল্ডার্স, মিডিয়া অ্যান্ড every person in this country will take Bangladesh cricket forward. আমি এটাই আশা করি। আপনাদের ভোট নিয়ে ভোট নির্বাচিত হওয়ার আগে অনেক কথা চলিয়েছে, বাংলাদেশে ত্যাগ দেওয়া হয়েছে, সংসদে বলা হয়েছে বাংলাদেশকে ভোট। আচ্ছা, প্রথমে আমি একটু ভাইস প্রেসিডেন্ট নিয়ে জিনিসটা একটু ক্লিয়ার করি। জিনিসটা অ্যাকচুয়ালি আমি প্রস্তাব দিয়েছিলাম বোর্ডে। আমি একটা জিনিস আমার যে বোর্ড মেম্বাররা ছিলেন তো ওনাদের কাছে একটা জিনিস বলেছিলাম যে দেখেন, আমাদের গঠনতন্ত্রতে 2 জন ভাইস প্রেসিডেন্ট দিতে পারি আমরা, বাট এটাতে পাস্টের যে এক্সপিরিয়েন্স,
এটাতে অনেকের নিজেদের মধ্যে একটা ইগো চলে আসে বা একটা ফাইট চলে আসে। অনেকে হতে চায় যদি ইলেকশন হয়। দর্শক, বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তামিম ইকবাল। আপনারা সরাসরি দেখছিলেন।